নমস্কার, আমি রামকৃষ্ণ। আপনারা দেখছেন বিএমএলটি এডুকেশন পয়েন্ট। আমি আগের ভিডিওতে যে আমাদের যে ভেন রয়েছে, মানে যেখান থেকে আমরা ব্লাড কালেকশন করি, সেই ভেন সম্বন্ধে আমি বলেছি এবং ব্লাড কালেকশন যে সাইট রয়েছে, যেই সাইটটা হচ্ছে স্পেসিফিক, সেই সাইট সম্বন্ধে আমি বলেছি, যেটা হচ্ছে অ্যান্টিকিউবাইটাল ফোসা। তো আজ আমি আলোচনা করব আমরা যে ব্লাড কালেকশন করব, তো ব্লাড কালেকশন করার আগে মানে ফ্রি ব্লাড কালেকশন যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে। মিনস হচ্ছে পেশেন্টের কেয়ার, পেশেন্টের আইডেন্টিফিকেশন এবং পেশেন্টের রিল্যাক্সেশন করানোর যে প্রসেসগুলো রয়েছে, এবং পেশেন্ট কীভাবে বসবে ব্লাড কালেকশনের জন্য, বা কোনো পেশেন্ট যদি হসপিটালের ইনডোরে থাকে তাকে আমরা কীভাবে ব্লাডটা নেব, তো এই প্রসিডিওরগুলো আমি আগে বলে দিচ্ছি। তারপরে ব্লাড ড্র করার মানে সিরিঞ্জ দিয়ে ব্লাড ড্র করার যে প্রসিডিওর, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তো প্রথমেই বলে রাখি, আমরা হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার বা হোম কালেকশন, এই তিনটে জিনিস কিন্তু একটু একটু ডিফারেন্ট, বাট প্রত্যেকটার ক্ষেত্রে আইডেন্টিফিকেশন আমাদেরকে করতেই হয়। কিন্তু হসপিটালের ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর দুই রকম পেশেন্ট থাকে, আর ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে শুধু আউটডোর পেশেন্ট হয়, যেগুলো আমাদের প্রেসক্রিপশন দেখে এবং তাদের নাম যেগুলো দেখে আইডেন্টিফিকেশন তাদের করতে হয়। তো প্রথমে আমি বলবো হসপিটালের ব্যাপারে। আমাদের কাছে যখন কোনো হসপিটালের ল্যাবে যখন আমাদের ব্লাড কালেকশনের জন্য রিকুয়েশন আসে যে এই টেস্ট আছে, এই নাম, এই এজ, এই তার সেক্স, তো এইগুলো নিয়ে যখন রিকুয়েশনটা আসে, তখন আমরা যখন ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যখন ব্লাড কালেকশন আমরা করতে যাব, বিশেষ করে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে বলছি এটা, মানে যারা হচ্ছে হসপিটালে ভর্তি থাকে, তাদের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পেশেন্টের যে নাম, এজ এবং সেক্স, এই তিনটে প্রথম মিলিয়ে নেব। এবং তারপর আমরা যখন পেশেন্টের কাছে যাব, পেশেন্টের বেড নাম্বার যদি থাকে, বেড নাম্বার, বা তাদের হাতে একটা করে ট্যাগ লাগানো থাকে, ঠিক আছে, তো এই ট্যাগ নম্বর বা বেড নম্বর যেটা আমাদের রিকুয়েশনে লেখা থাকবে, সেইটা আমরা সবসময় ভালোভাবে দেখে মিলিয়ে নেব, যাতে পেশেন্টের গন্ডগোল না হয়ে যায়। হয়তো অনেক সময় একই নামে অনেকগুলো পেশেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে প্রবলেম হতেই পারে যে একই নামে পেশেন্ট রয়েছে, তো তখন আমরা বেড নাম্বার বা যে ট্যাগ নাম্বার বলছি সেটা দেখে আলাদা করতে পারবো, এবং তার এজ এবং সেক্স এবং কি কি টেস্ট দিয়েছে সেগুলো আমরা প্রপার দেখে নেব। তো এই গেল হচ্ছে হসপিটালে যে ইনডোর পেশেন্ট রয়েছে তাদের আইডেন্টিফিকেশন। এরপর আমি বলছি যে যারা হসপিটালে আউটডোর পেশেন্ট যারা ব্লাড দিতে আসেন, যাদের টেস্ট করার জন্য আসেন, তো তাদের ক্ষেত্রে আমাদের সেম নিয়ম, তাদের ক্ষেত্রেও আমাদেরকে তাদের এজ, সেক্স এবং তাদের প্রেসক্রিপশনটা আমাদের চেক করে নিতে হবে, কী কী টেস্ট আছে এবং নাম এবং এর সাথে ঠিকভাবে মিলিয়ে নিতে হবে। পেশেন্ট উল্টোপাল্টা হয়ে গেলেই তার সমস্যা হয়ে যাবে, কারণ যখন আমরা অন্য পেশেন্টের হিসাবে তার রেজাল্টটা দিয়ে দেবো, যখন রিকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের রিপোর্টিংয়ে প্রবলেম হবে এবং পেশেন্টের সেক্ষেত্রে প্রবলেম হবে। প্রপার পেশেন্ট কেয়ার এবং পেশেন্টের যে তাকে রিপোর্ট দেওয়ার পর তার যদি ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে হসপিটালের ক্ষেত্রে কমপ্লেন আসতে পারে, তো সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এরপর আসছি ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমাদের সেমই, যখন তারা ব্লাড দিতে আসবে আমাদের একটা ফ্লেবোটমি রুম থাকে ডায়াগনস্টিক সেন্টারে। তো এই ফ্লেবোটমি রুমের মধ্যে যখন সেই পেশেন্টটা আসবে, পেশেন্টের নাম, সেক্স, এজ, এই তিনটে প্রপার মেলাবো আমরা। তারপর তার প্রেসক্রিপশনটা দেখব এবং প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে নেবো একবার, এবং টেস্ট কী কী লেখা আছে সেগুলো দেখে নেবো ঠিকভাবে প্রপার। এবং তারপর যে আমরা ভায়ালে ব্লাড নেবো, সেই ভায়ালটা প্রপার আমরা মার্কিং করব। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা হচ্ছে যে ভায়াল যে আমরা ব্লাড নেব সেটা যেন প্রপার নাম তার থাকে, তার বয়স থাকে, তার সেক্স থাকে এবং কী কী টেস্ট করানো হবে সেটা লেখা হয়। এটা ভায়াল লেখার একটা পদ্ধতি, এটা না লিখলে আমরা কখনোই সেই পেশেন্টের আইডেন্টিফিকেশন করতে পারবো না এবং স্যাম্পেলের আইডেন্টিফিকেশন করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের রিপোর্টিংয়ে অনেকটাই ভুল হবে। যারা হোম কালেকশন করেন তাদের ক্ষেত্রে একই জিনিস বলার, তারা যেন প্রপারভাবে ভাইলে তাদের নাম, এজ, সেক্স এগুলো লিখে রাখেন এবং কী কী টেস্ট হবে এগুলো লিখে তারপর সেই স্যাম্পেলটা কালেক্ট করে তারপর সেটাকে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যারা যেখানে যে দেয় সেখানে দিয়ে দিতে পারে, বাট প্রপার তার আইডেন্টিফিকেশন মেনটেন যেন সে করে। এর পরের কাজ আমাদের হচ্ছে পেশেন্টকে রিল্যাক্স করানো বা পেশেন্ট কেয়ার, যেটাকে আমরা বলি, পেশেন্ট সেফটি বলি। পেশেন্টকে রিল্যাক্স করাতে হবে প্রথম আমাদেরকে। পেশেন্ট সিটিং যে সিস্টেমটা হয়, ইনডোরের ক্ষেত্রে তো অনেক পেশেন্ট শুয়ে থাকে, তারা উঠতে পারেন না, যেহেতু তারা বিভিন্ন কারণে ভর্তি হয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে তারা শুয়ে থাকা অবস্থায় ব্লাড নিতে হবে। এবং যাদের ক্ষেত্রে যারা আউটডোর পেশেন্ট, তাদেরকে প্রথম আমাদের হচ্ছে রিল্যাক্সেশন করানো, মানে পেশেন্ট বসলো চেয়ারে এবং যেই হাত থেকে আমরা ব্লাডটা নেব সেই হাতটা যেন একটা টেবিলের উপরে থাকে এবং সেটা যেন রিল্যাক্স হয় এবং পেশেন্টটা যেন রিল্যাক্স করেন, যে খুব দৌড়াদৌড়ি করে চলে এলাম বা কিছু করে এলাম দিয়ে এসে হুট করে ব্লাড দিলাম, সেরকম যেন সে না করে, একটু যেন রিল্যাক্স হয়। এরপর আমাদেরকে পেশেন্টকে একটু সময় নিয়ে, অল্প একটু সময় নিয়ে পেশেন্টকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ব্লাড নেওয়ার সময় এমন কিছুই ব্যথা লাগে না, যেমন পিঁপড়ে কামড়ে দিলে লাগে সেরকমই একটু ব্যথা লাগে, বাট খুব একটা বেশি লাগে না এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই ইজিভাবে হয়ে যায়। তো পেশেন্টকে সেটা বোঝালে কি হয়, পেশেন্টের মাথার মধ্যে যে ভয়টা থাকে সেটা চলে যায়। এবং অনেক পেশেন্ট দেখবেন ব্লাড নেওয়ার সময় সিরিঞ্জ বার করলে অনেক পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, বিশেষ করে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে এটা অনেকটা হয়ে থাকে, যে সিরিঞ্জ ফোটালে বা সিরিঞ্জ যখনই আমরা তাদের সামনে বের করবো তারা ভয় পেয়ে যায়।
বাচ্চাদের ক্ষেত্রে তো হয়, বাচ্চারা ভয় পাবেই, বাচ্চাদেরকে ওটা ধরে একটু ভালোভাবে ইয়ে করে বাচ্চাদেরকে ব্লাড নিতে হবে। মানে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে তাদেরকে তো বুঝিয়ে তারা তো বুঝতে পারবে না, বাট তাদেরকে আমরা অন্যদিকে মনটাকে করে দিয়ে সেই হিসাবে তাদেরকে অন্যমনস্ক করে দিয়ে আমাদেরকে ব্লাডটা নিতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে পেশেন্ট সেফটির ব্যাপারে। মানে হচ্ছে আমরা যেন প্রপার গ্লাভস পরে থাকি এবং পেশেন্টের কি হয়েছে সেই হিসাবটা দেখে, মানে পেশেন্ট যদি কোনো রকম স্কিন ডিজিজ বা কিছু থাকে সেক্ষেত্রে গ্লাভস পরে রাখাটা সব থেকে বেটার আমার বলে মনে হয়। এটাতে নিজের সেফটিও হয়, পেশেন্টেরও সেফটি হয়। আমাদের থেকে অন্য কোনো যদি কারো কোনো কাটা ছেঁড়া বা কিছু থাকে, আমরা তো অনেকজনের হাত থেকে ব্লাড নিই, তো আমাদের সেই এটা যেন আমাদের যে মাইক্রো অর্গানিজমগুলো হাতে লাগছে বা যাই লাগছে না কেন সেগুলো যেন সেই পেশেন্টের শরীরে না চলে যায়, সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন পেশেন্টকে আমাদেরকে তাকে ঠিকভাবে ট্রিট করা, তাকে ঠিকভাবে বোঝানো। আমরা কখনোই কোনো পেশেন্টের সাথে খারাপ ব্যবহার করবো না ব্লাড নেওয়ার সময় বা ব্লাড নেওয়ার আগে বা যাই হোক না কেন। পেশেন্টকে ঠিকভাবে বোঝাবো, তার প্রপার কেয়ার নেব এবং তারপরে আমরা ব্লাডটা নিয়ে পেশেন্টের যে ব্লাড নেওয়ার পরের কেয়ার সেটা পরের ভিডিওতে বলবো। তো সেই জিনিসটাকেও করে তারপর পেশেন্টকে আমরা ছাড়বো, যাতে পেশেন্ট পুরোপুরি রিল্যাক্স হয়ে যেতে পারে এবং নেক্সট বার যখন তারা ব্লাড দেবে তারা যেন ভয় না পায়। এবং এগুলোর সাথেও আরও একটা জিনিস রয়েছে, যেটা আরেকটা ব্লাড নেওয়ার আগের একটা জিনিস যেটা আমাদেরকে পেশেন্টকে জিজ্ঞেস করতেই হবে। যদি কোনো পেশেন্টের ফাস্টিংয়ের টেস্ট থাকে তো আমাদেরকে পেশেন্টকে ভালোভাবে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি কি সত্যিই ফাস্টিংয়ে আছেন, মানে আপনি কি ফাস্টিং করে রেখেছেন না ফাস্টিংয়ে নেই। যদি সে জল ছাড়া বা অন্য কোনো কিছু খেয়ে ফেলে, জল খেলে অতটা প্রবলেম হয় না, অন্য কোনো কিছু যদি খেয়ে ফেলে, চা বা মুড়ি বা যে কোনো অন্য যে খাবারগুলো রয়েছে যদি কিছু পরিমাণও খায়, তো সেক্ষেত্রে ফাস্টিংয়ের যে ব্লাড সেটা আমরা নিতে পারি না। তো পেশেন্টকে আমাদের প্রপারভাবে জিজ্ঞেস করতে হবে যে আপনি ফাস্টিংয়েই আছেন কিনা, তারপর আমরা সেই ব্লাডটা পেশেন্টের কাছ থেকে নেব। তো এইসব জিনিসগুলো হচ্ছে আমাদের ব্লাড নেওয়ার যে আগের প্রসেস, মানে প্রি ব্লাড কালেকশন যে কেয়ার রয়েছে পেশেন্টের, সেইগুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো প্রথম বললাম যে আইডেন্টিফিকেশন অফ দ্য পেশেন্ট, তারপর হচ্ছে পেশেন্ট রিল্যাক্সেশন অ্যান্ড পেশেন্ট সিটিং, এবং পেশেন্টকে বোঝানো যাতে পেশেন্ট ভয় না পায় এবং পেশেন্টকে জিজ্ঞেস করা যে সে ফাস্টিং না নন ফাস্টিং। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রেখে সবসময় ব্লাড কালেকশন করতে হবে। তো আমি নেক্সট যে ভিডিওতে দেবো সেই নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে যে ব্লাড কালেকশনের যে প্রসিডিওর, ব্লাড ড্র করার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের সম্পূর্ণটা আমি আলোচনা করব এবং পোস্ট ব্লাড কালেকশন যে কেয়ার রয়েছে পেশেন্টের সেটা নিয়েও আলোচনা করব। যদি এই ভিডিওটি তোমাদের কাছে মনে হয় যে খুব ইনফরমেটিভ, তাহলে ভিডিওটিতে শেয়ার করে দিও এবং একটি লাইক করবে এবং তাদের কাছে অবশ্যই শেয়ার করবে যারা ফ্লেবোটমি বা ব্লাড কালেকশন নিয়ে আছে, হোম কালেকশন করে, অবশ্যই শেয়ার করবে যাতে তারা এই জিনিসগুলো, এই বিষয়গুলো তারা জানতে পারে এবং বুঝতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।